আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? তোমাদের উদ্দেশ্যে নতুন একটি লাইভ ক্লাস নিয়ে উপস্থিত আছি তোমাদের মুন্না ভাইয়া জয়কলি থেকে। দীর্ঘ অনেক দিন পর তোমাদের সাথে দেখা। আজকে আমরা খুব সুন্দর একটা ক্লাস করব ন্যাশনাল ইউনিভার্সিটি ডেডিকেটেড করে। সো আজকে আমরা ফিজিক্স এবং ম্যাথ কম্বাইন করে পড়াশোনা করব। সো তোমরা যেই দুইটা অধ্যায় পড়বো, এই দুইটা অধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে মাস্ট প্রশ্ন আসবেই। সো আমরা এমনভাবেই ক্লাসটা ডিজাইন করেছি, পুরোটাই আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা জয়কলি প্রকাশনীর যে বইটা আছে তার আদলেই। সো তোমরা সবাই জানো জয়কলির বই মানে বাজারে সব থেকে সেরা বই, কারণ জয়কলির বইতে আলটিমেটলি তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কত ধরনের প্রশ্ন আসে। 1 নাম্বার থিওরি টাইপ প্রশ্ন আসে, 2 নাম্বারে হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন আসে। সো দুইটাই ব্যালেন্স করে কিন্তু পরীক্ষায় বসতে হবে এবং ভালো করতে গেলে দুইটাতেই পারদর্শী সমান পরিমাণে হতে হবে। সো থিওরি টাইপ প্রশ্ন তোমাদেরকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। সো থিওরি টাইপ প্রশ্ন মনে রাখার জন্য স্পেশাল কিছু শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স অর্থাৎ ছন্দ দেওয়া আছে আমাদের জয়কলি পাবলিকেশনের বইগুলোতে। এবং আমাদের যে ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্নগুলো থাকে সেখানে কিন্তু তোমাকে টাইম ম্যানেজমেন্ট খেয়াল রাখতে হবে। অর্থাৎ তুমি প্রশ্ন সমাধান করতে পারলেই হবে না, তোমাকে ঠিক সময়ের মধ্যে সমাধান করতে হবে। অর্থাৎ সময় টাইম ম্যানেজমেন্টটা একটু খেয়াল রাখতে হবে। সো একটা বড় ক্যালকুলেশনের ম্যাথ কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে খুব সহজেই খুব দ্রুত অ্যান্সার করতে পারবো, তার পূর্ণাঙ্গ গাইডলাইন কিন্তু আমাদের জয়কলি পাবলিকেশনের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রকাশিত যে বইটা রয়েছে সেখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। একটু পরে আমি ইন ডিটেলসে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। সো আজকের এই ক্লাসটিতে আমরা ফিজিক্স এবং ম্যাথ, পদার্থবিজ্ঞান থেকে আমরা নর্মালি হচ্ছে আজকে মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়টা এ টু জেড আমরা থিওরি টাইপ ম্যাথমেটিক্যাল টাইপ কি ধরনের প্রশ্ন অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় হয়েছে এবং সম্ভাব্য সামনের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে এ টু জেড আলোচনা করব। তার পরবর্তীতে আমরা উচ্চতর গণিত থেকে আমরা সমতলে বস্তুকণার গতি, এটা ওয়ান কাইন্ড অফ তোমরা ফিজিক্সের গতিবিদ্যার সাথে কম্পেয়ার করতে পারো। একই, তুমি যদি সমতলে বস্তুকণার গতি পারো তাহলে আলটিমেটলি এইটা যদি এখানে ভালো মতো পড়ো তাহলে তোমার ফিজিক্সের গতিবিদ্যাও কমপ্লিট হয়ে যাবে। একই জিনিস মোটামুটি আলটিমেটলি 80% সেম। সো আমরা নর্মালি এই দুইটা অধ্যায় আজকের ক্লাসে খুব সুন্দরভাবে কমপ্লিট করব। সো সবাই একটু আমাকে শেয়ার করো যে ভাইয়া সবকিছু তোমরা পারফেক্টলি শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই একটু আমাকে বলো যে ভাইয়া সবকিছু ঠিকঠাক ভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা। আমরা খুব দ্রুতই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। সো তোমরা একটু কনফার্ম করো, একটু কমেন্ট করে আমাকে জানাও যে ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আমরা খুব দ্রুতই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। সো চলো আমরা আজকে শুরু করব হচ্ছে আমাদের সমতলে বস্তুকণার গতি। সমতলে বস্তুকণার গতি এই চ্যাপ্টারটা দিয়ে, খুবই মজার একটা চ্যাপ্টার। এখান থেকে আলটিমেটলি তুমি যদি খুব সুন্দর মতো বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো তাহলে তোমার ফিজিক্সে যে গতিবিদ্যা চ্যাপ্টারটা আছে এ টু জেড একই রকম প্রায় 80% কভার হয়ে যাবে। এভাবে আমি তোমাদেরকে কমপ্লিট করাই দিব। সো সমতলে বস্তুকণার গতির আমরা যদি একটু কন্ডিশনগুলো দেখি যে ভাই আমাদের কি কি নরমালি পড়তে হবে এখানে। সমতলে বস্তুকণার গতির সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রাস। সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কি ভাইয়া? সব থেকে গুরুত্বপূর্ণ টপিকই হচ্ছে প্রাস। প্রাস কনসেপ্টে আমরা এ টু জেড দেখব। তার পরবর্তীতে আমাদের হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। তার পরবর্তীতে আমাদের নিক্ষিপ্ত বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তার পরবর্তীতে আমাদের পরন্ত বস্তু নিয়ে আলোচনা করতে হবে, পরন্ত বস্তু। সো এই কয়েকটা কনসেপ্ট আমরা একদম না জানলেই নয়, তোমাদের জন্য ফরজ। তুমি যেটা এডমিশন টেস্টে বসো না কেন, ন্যাশনাল ইউনিভার্সিটি বলো বা যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, তোমার এই সমতলে বস্তুকণার গতি অথবা আমাদের হচ্ছে গতিবিদ্যা থেকে এই কয়েকটা টপিক 100% মাস্ট তোমার এ টু জেড বেসিক আলটিমেটলি ক্লিয়ার রাখতেই হবে 100%। সো আমরা একদম ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে আজকে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। সো চলো আমরা শুরুতেই চলে যাব আমাদের প্রথম কোশ্চেনটাতে। আমাদের প্রথম কোশ্চেনটা এটা অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে, দেখো এটা অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল। খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল। সো আমরা যদি একটু দেখি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 14-15 সেশনে আসছিল। সো আমরা একটু খেয়াল করব। দেখো আমরা প্রশ্নটা আগে পড়বো। দেখো একটা প্রশ্ন কিভাবে ডিল করবা, অর্থাৎ পরীক্ষার হলে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা, এই অ্যাপ্রোচটা কিন্তু পরীক্ষার অনেক আগ থেকেই তোমাকে প্র্যাকটিস করে করে যাইতে হবে। পরীক্ষার হলে কিন্তু তুমি অত বেশি ভাবার সময় পাবা না। তুমি প্রশ্নটা পড়া মাত্রই তোমাকে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, আচ্ছা কি কি দেওয়া আছে, কিভাবে চাচ্ছে এবং কিভাবে আমরা উত্তর করব। এই অ্যাপ্রোচটা খুব সুন্দরভাবে তোমাকে প্র্যাকটিস করে করে আয়ত্তে আনতে হবে। দেখো একটা প্রশ্ন কিভাবে পড়বা, কিভাবে অ্যাপ্রোচ করবা, সেই বিষয়টা আমি আজকের ক্লাসে খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সো দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে যে ভাইয়া নিক্ষেপণ বেগ। নিক্ষেপণ বেগ কত? আমাদের হচ্ছে নিক্ষেপণ বেগ দেওয়া আছে 240 ফুট পার সেকেন্ড। দেখো খুবই গুরুত্বপূর্ণ, ফিজিক্সের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি যে ভাইয়া একক কনভার্সন। কি? একক কনভার্সন। একক কনভার্সন।
একক কনভার্সন, ঠিক আছে। ফিজিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে একক কনভার্সন। তুমি একক কনভার্ট করবা কি করবা না এবং কখন একক কনভার্ট করতে হবে এই বিষয়গুলো একটু সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের ফুট পার সেকেন্ড আছে। নরমালি আমাদের বেগের একক কি ভাইয়া? যদি আমরা বেগের একক দেখি তাহলে ms ইনভার্স 1, তাই না? বাট এইখানে ফুট পার সেকেন্ড আছে। তাহলে তুমি ধাপ করে দেখা মাত্রই কি বলবা যে ভাই আমি এককটা ফুট পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে করি? এটা কি তুমি দেখা মাত্রই করবা? এটা কিন্তু দেখা মাত্রই করা যাবে না। তোমাকে একক কনভার্ট করতে হবে কি হবে না, এটা সিদ্ধান্ত কই থেকে নেবা বলো তো দেখি? এটা সিদ্ধান্ত নিতে হবে তোমার অপশনগুলো থেকে, যে ভাই অপশন কোন এককে আছে। তোমার যদি অপশন ফিটে থাকে তাহলে আলটিমেটলি ফুট পার সেকেন্ড কনভার্ট করার দরকার নাই। বাট তোমার যদি মিটারে থাকে তাহলে তোমাকে অবশ্যই ms ইনভার্স 1 এ যাইতে হবে। সো আমরা যদি অপশনগুলো দেখি, দেখো ভাইয়া প্রত্যেকটাই ফুট 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 ফুট, তাহলে আমাদের এখানে একক কনভার্ট করার দরকার আছে? দরকার নাই। সো আমরা ফুট পার সেকেন্ডই রাখবো। তারপরে আসো দেখা গেছে পরবর্তীতে বলছে নিক্ষেপণ বেগ 240 ফুট পার সেকেন্ড এবং নিক্ষেপণ কোণ আমাদের 30 ডিগ্রি হলে 3 সেকেন্ড পর উহার উচ্চতা কত। তাহলে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে? নিক্ষেপণ কোণটা দেওয়া আছে। নিক্ষেপণ কোণ কত ভাইয়া? 30 ডিগ্রি হলে 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড সময় দেওয়া আছে, 3 সেকেন্ড পর উহার উচ্চতা। দ্যাট মিন্স আমাদের হচ্ছে এইচ এর মানটা কত হবে, এইচ এর মানটা কত হবে। তাহলে দেখো আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে ভাই? বেগের মান দেওয়া আছে, নিক্ষেপণ বেগ আদিবেগ দেওয়া আছে, কোণ দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, আমাদের টি সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে ভাই এইচ। এখন গতিবিদ্যার কোন সূত্র? দেখো যেহেতু নিক্ষেপণ কোণ দেওয়া আছে তার মানে আমাকে একটু খেয়াল রাখতে হবে ভাইয়া। দেখো যদি সিম্পলি উপরের দিকে নিক্ষেপ করতো তাহলে আমরা প্রাস কল্পনা করতাম না। যেহেতু নিক্ষেপণ কোণ ভূমির সাথে একটা কোণে আলটিমেটলি কি করছে? নিক্ষেপণ করছে। তাহলে আমাদের প্রাসের কনসেপ্টটা একটু বুঝতে হবে। সো চলো আমরা প্রাসের কনসেপ্টটা একটু দেখে আসি। প্রাসের কনসেপ্টটা খুব সুন্দরভাবে একটু আমরা দেখে আসি, চলো। সো প্রাস, সো আমরা যদি সর্বপ্রথম একটু দেখি যে ভাইয়া প্রাস, সো আমরা হচ্ছে প্রাস কনসেপ্টটা একটু দেখি। সো প্রাস কনসেপ্টটা একটু দেখি। সো প্রাস কয় মাত্রিক গতি, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। দেখো আমি একদম বেসিকটা ধরে ধরে তোমাদেরকে শিখাবো। তোমার আগের কনসেপ্ট ধরো তুমি আগেই অধ্যায়টা তেমন ভাবে ভালো মতো পড়ো নাই বা কি ফাঁকিবাজি করছো একাডেমিকে, কোনো সমস্যা নাই। আমি একদম শুরু থেকেই শুরু করব যাতে করে তোমরা প্রত্যেকটা বিষয় রিলেট করতে পারো। তাহলে দেখো প্রাস একটা কি ভাই? প্রাস একটা দ্বিমাত্রিক গতি। প্রাস কি? প্রাস হচ্ছে দ্বিমাত্রিক গতি, ঠিক আছে। প্রাস হচ্ছে দ্বিমাত্রিক গতি। সো আমরা যদি একটু হচ্ছে ডায়াগ্রামটা অঙ্কন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো দেখো আমরা হচ্ছে, সো এইটা হচ্ছে ধরো আমার এক্স অক্ষ, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয় তাহলে দেখো ভূমির সাথে যখন আমরা একটা থিটা কোণে নিক্ষেপ করব তখনই আমাদের কি হয়ে যাবে? তখন দেখো এখানে আমাদের প্রাস দ্বিমাত্রিক গতি কেন? কারণ ভাই আলটিমেটলি দেখো যে কোনো একটা পয়েন্ট ধরো, তুমি যদি এইটা সর্বোচ্চ উচ্চতায় পয়েন্ট ধরো তাহলে এখানে কিন্তু দুই ধরনের গতি পাবো আমরা। একটা হচ্ছে আমাদের কি? আমাদের আনুভূমিক বেগ, দ্যাট মিন্স vx, আর একটা পাবো হচ্ছে vy। সো তুমি যেখানেই ধরো না কেন, এখানে পাইলে এখানেও আনুভূমিক পাবো, উলম্ব পাবো, আনুভূমিক উপাংশ পাবো, উলম্ব উপাংশ পাবো, বুঝছো? সো তুমি যেখানেই ধরো না কেন আলটিমেটলি আমরা দুইটা করে উপাংশ পাবো। দ্যাটস ওয়াই আমরা কি পাচ্ছি যে ভাইয়া প্রাস একটা কোন ধরনের গতি? প্রাস একটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। প্রাস কোন ধরনের গতি? প্রাস দ্বিমাত্রিক গতি। এখন আসো আমাদের এইখান থেকে নরমালি কত উচ্চতায় উঠবে সেটা তোমাকে বের করতে বলছে, তাই না? কত উচ্চতায় বলবে সেটা বের করবো। তার আগে আমি তোমাদেরকে একটু দেখে নেই যে ভাইয়া সূত্র সমূহগুলো যদি আমি একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করি, তারপরে আমি তোমাকে দেখাবো যে আমাদের জয়গুলি বইয়ের আসলে ম্যাজিকটা কোথায় আসলে। সো আমরা যেখানে সূত্রগুলো একটু সাজাই দিব, আসলে এই সূত্রগুলো সাজানো গুছানো তুমি কই পাবা? আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যে ভর্তি সহায়িকা বই আছে জয়গুলিতে, সেখানে আমি একটু পরে তোমাদেরকে দেখাই দিব। সো দেখো সূত্র সমূহ, সো আমাকে কোন সূত্রটা সবার আগে জানতে হবে? সো এইখান থেকে যদি আমরা একটু আনুভূমিক দূরত্ব বের করতে চাই, যে ভাই আনুভূমিক দূরত্ব, সো আনুভূমিক দূরত্বটা যদি আসি যে ভাইয়া আনুভূমিক দূরত্ব, সো আমরা যদি আনুভূমিক দূরত্ব x ইকুয়াল টু বের করতে চাই, যেহেতু আমাদের উপাংশ আছে, কারণ আমরা প্রাস রিলেশন নিয়ে কথাবার্তা বলতেছি, তার মানে আমাদের কি হবে যে ভাই v নট আমাদের হচ্ছে cos থিটা ইনটু t। আবার যদি আমরা আমরা যদি বলি যে ভাইয়া উলম্ব দূরত্বটা কত হবে, আমরা কিন্তু এই প্রশ্নে দেখো এই প্রশ্নটা কিন্তু উলম্ব দূরত্ব, যেহেতু আলটিমেটলি এত বেগে নিক্ষেপ করছে এত সময় পর কত উচ্চতায়, উলম্ব উচ্চতাটাই কিন্তু বের করতে বলছে। সো উলম্ব উচ্চতা দেখো বারবার তো আর উলম্ব উচ্চতা চাবে না, আনুভূমিক উচ্চতা, আনুভূমিক আলটিমেটলি হচ্ছে কত দূরত্ব সেটাও তো বলতে পারে, তাই না? সো দেখো আমরা যদি একটু উলম্ব দূরত্বটা বলি যে ভাইয়া উলম্ব দূরত্ব, সো উলম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র কি হবে? উলম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র কি পাবো আমরা? যে ভাই y বা s ইকুয়াল টু আমরা পাবো v নট sin থিটা t মাইনাস আমরা পাবো হচ্ছে হাফ gt স্কয়ার, ওকে। সো দেখো আমরা বেসিক সূত্রটা কিন্তু দেখে ফেললাম যে ভাই এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, বারবার একই ধরনের প্রশ্ন আসবে না।
তোমার উলম্বটাও আসতে পারে, আনুভূমিকটাও আসতে পারে, উলম্বটাও আসতে পারে, আনুভূমিকটাও আসতে পারে। সো আমরা যদি এখন একটু খেয়াল করি যে ভাইয়া আমাদের এই প্রশ্নটা ছিল কি, আমাদের প্রশ্ন ছিল হচ্ছে যে ভাই এত সেকেন্ড পর উহার উচ্চতা কত হবে, দ্যাট মিন্স এইচ এর মান বের করতে বলছে, তাই না? দ্যাট মিন্স আমাদের কি ভাইয়া এইচ এর মান বের করতে বলছে। তাহলে দেখো এইচ এর মান আমরা কি জানলাম একটু আগে, যে ভাইয়া যেহেতু আমাদের থিটা কোণ আছে, দেখো নরমাল আমরা গতিবিদ্যা থেকে এইচ ইকুয়াল টু কি জানি, গতিবিদ্যা থেকে এইচ ইকুয়াল টু কি জানি, যে ভাইয়া যেহেতু নিক্ষেপ করে, নিক্ষেপ মানে কি আলটিমেটলি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে, দ্যাট মিন্স আমাদের কি হবে মাইনাস অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে। নরমালি জি কোন দিকে কাজ করে, নিচের দিকে, তাহলে যদি নিক্ষেপ করি উপরের দিকে তাহলে অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতেছে, তাহলে জি এর সাইন কি হবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখেন ইউ ইকুয়াল টু এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি। এই সূত্রটা কি ভাই, এই সূত্রটা আমরা সবাই জানি না, এই সূত্রটা সবাই জানি না। কিন্তু যদি আমাদের কোণে নিক্ষেপণ থাকে, যদি আমাদের কোণে, যে ভাই বলছে যে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপণ, কোণে নিক্ষেপণ, সো একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপণ করছে, তখন আমাদের সূত্রটা কি হবে, তখন আমাদের সূত্র হবে এই সেম জিনিস, তখন আমাদের এই যে বেগের উপাংশটা নিতে হবে, তার মানে ইউ এর উপাংশ, তার মানে হচ্ছে আমরা ইউ বা ভি নট লিখতে পারি, ভি নট সাইন থিটা টি মাইনাস, যেহেতু আমাদের উপরের দিকে নিক্ষেপ করছে দ্যাটস ওয়াই মাইনাস হবে। সো কোথায় প্লাস কোথায় মাইনাস এই বিষয়টা খেয়াল রাখতে হবে, মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে দেখো একটা প্রশ্ন বেগের আলটিমেটলি একটা উপাংশ দেওয়া থাকলে বা একটা নির্দিষ্ট কোণে দেওয়া থাকলে কি রকম হবে, আর যদি কোণ না থাকে তাহলে সূত্রটা কি রকম ভাবে আসবে সেটা আমরা খুব সুন্দর মতো ব্যাখ্যা করে দিলাম। দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একই প্রশ্ন, একদম হুবহু প্রশ্ন বারবার রিপিট আসবে না, বারবার রিপিট আসবে না। তার মানে একটা প্রশ্ন যতভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে সেই জিনিসটা তোমাকে কিন্তু আগে থেকেই সুন্দর মতো জানতে হবে। সো এখন একটা ম্যাজিক দেখো যে ভাই এই সকল কনসেপ্টগুলো একসাথে সাজানো গুছানো ভাবে কই পাবা তুমি, এই সকল কনসেপ্টগুলো একসাথে সাজানো গোছানো ভাবে কই পাবা, আমাদের জয়কলি ভর্তি প্রকাশিত আমাদের হচ্ছে বইতে তুমি পেয়ে যাবা। চলো এই দেখো সমতলে বস্তুকণার গতি, আমাদের দেখো প্রত্যেকটা কনসেপ্ট আমি ক্লাসে শুরুতেই বলছিলাম যে ভাইয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হোক, কয় ধরনের প্রশ্ন আসে, নরমালি দুই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়, যে ভাইয়া একটা থিওরি টাইপ প্রশ্ন থাকে, একটা ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন থাকে। সো আমাদের এই বইগুলোতে জয়কলির বইতে দেখো প্রত্যেকটা থিওরি টাইপ প্রশ্নে আলটিমেটলি থিওরি টাইপ ম্যাথমেটিক্যাল যেখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে সবকিছু অ্যানালাইসিস করা আছে। দেখো এই যে নরমালি আমি তোমাদেরকে বেগের আলটিমেটলি হচ্ছে একটু আগেই সূত্র শিখাইলাম না, একটু আগেই সূত্র শিখাইলাম না। দেখো প্রথমে আমাদের কি কি সূত্র লাগবে, দেখো এখানে কি বলছে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, তার মানে কি প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, তার মানে কি ভাইয়া প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, কখন প্লাস কখন মাইনাস একটু আগেই তোমাদের কিন্তু এই বিষয়টা ফাইন্ড আউট করে দিয়েছি, তাই না? তাহলে দেখো আমাদের এই যে গতিবিদ্যা থেকে আমাদের সূত্রগুলো খুব সুন্দরভাবে এই যে টি-তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, আগে আমরা কি করছে খুব সুন্দরভাবে বেসিক কনসেপ্টগুলো যেগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়া আছে। তারপরে দেখো সামন্ত্রিক সূত্র থেকে এই যে ভাইয়া এই স্পেশাল তুমি এইটা তুমি একদম গ্যারান্টি দিয়ে লিখে রাখো, তুমি যেখানেই পরীক্ষায় বসবে না কেন এই সামন্ত্রিক সূত্রের আলটিমেটলি লব্ধি কনসেপ্ট থেকে আমাদের এখানে যে কয়েকটা স্পেশাল টেকনিক দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, এখান থেকে তুমি 100% শিওর থাকো কোনো না কোনো ভর্তি পরীক্ষায় তুমি 1 মার্ক কমন পাবাই পাবা, ঠিক আছে? সো দেখো এখানে যে শর্টকাট টিপস এন্ড ট্রিক্স গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আমাদের বইতে কিন্তু উপস্থাপন করা আছে। তার মানে একটা প্রশ্ন থিওরি টাইপ হইতে পারে, ম্যাথমেটিক্যাল টাইপ হইতে পারে, যেভাবেই আসুক না কেন তার পূর্ণাঙ্গ কনসেপ্টটা জয়কলির বইতে খুব সুন্দরভাবে সাজানো পেয়ে যাবে তোমরা। তারপরে এই যে আমাদের হচ্ছে প্রাসের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ উচ্চতা, আনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব, এই যে ভাইয়া দেখো আমরা যে একটু আগেই তোমাকে বললাম যে সূত্রটা আমি তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম যে ভাইয়া উলম্ব দূরত্বটা কত হবে, দেখছো মিলছে, এইচ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি, আমরা কি করছিলাম ভি নট, ইউ আর ভি নট একই জিনিস, ইউ আর ভি নট একই জিনিস। তোমরা ইন্টার এসএসসি তে কি আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করছিল, বাট ইন্টারে এসে কি দেখছো যে ভাই এই ইউটা আর ইউ না ভি নট হয়ে গেছে, তাই না? সো দেখো আমাদের ভি নট সাইন আলফা টি মাইনাস কি হবে হাফ জিটি স্কয়ার, কেন? কারণ আমরা উপরের দিকে নিক্ষেপ করছি। ওকে, সো প্রত্যেকটা জিনিস দেখো, প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দরভাবে তোমাদের এখানে বইতে অ্যানালাইসিস করে দিয়েছি। দেখো তারপরে আমরা কনসেপ্ট ভিত্তিক মানে গাণিতিক সমস্যা, কোন কনসেপ্ট থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, দেখো এই যে তম সেকেন্ড থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়া আছে। কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট একটা করে ম্যাথ, প্রত্যেকটা কনসেপ্ট এবং তার পাশাপাশি এক্সাম্পল দেওয়া আছে, প্রত্যেকটা কনসেপ্ট তার পাশাপাশি এক্সাম্পল দেওয়া আছে। তুমি যদি এগুলান বেসিক থেকে খুব সুন্দর মতো একবার রিডিং পড়ে আলটিমেটলি আমাদের ক্লাসগুলান করো, বইটা তোমার হাতে থাকে এবং আমাদের ক্লাসগুলান করো, তাহলে দেখবা যে এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তুমি পেয়ে যাবা। তারপরে আসো যে ভাই আমি তো কনসেপ্ট সবকিছু শিখলাম, এখন আমার কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন আসছে সেটা তো আমাকে জানতে হবে, তাই না? সো দেখো এই যে বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসছে সেগুলো তো দেওয়া আছে, তার পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন অ্যানালাইসিস করে, তার পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন অ্যানালাইসিস করে খুব সুন্দরভাবে তোমাদের দেখো অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্নগুলো যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসার মতো ইনক্লুডিং করে দেওয়া আছে, ঠিক আছে? তার মানে
তুমি আমাদের জয়কলি একাডেমির ফ্রি ক্লাসগুলো করবা এবং জয়কলির জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়ক যদি বইটা তোমার কাছে থাকে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আর কোনো টেনশন করতে হবে না, তুমি আমাদের ক্লাস করবা, বই থেকে প্র্যাকটিস করবা, শেষ। তো চলো তাহলে আলটিমেটলি আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তাহলে দেখি এটা তোমরা নিজেরাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, দেখি পারো কিনা। তোমরা নিজে থেকেই একটু অ্যান্সার করার চেষ্টা করো যে ভাইয়া এটা পারা যায় কিনা। দেখো প্রশ্নটা কি বলা আছিল যে আমরা এখন ডিরেক্ট তাহলে আমরা কি বসাই দিব, আমরা জাস্ট সূত্র বসাই দিব। তাহলে দেখো ভি নট আদিবেগ কত ছিল 240, তাহলে 240ই বসাইলাম। 240 আমাদের সাইন থিটা টি, তার মানে আমাদের সাইন থিটা, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, আর টি এর মান কত দেওয়া আছে দেখো এই যে 3 সেকেন্ড। টি এর মান কত দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 3 সেকেন্ড। সো আমরা বসাই দেই, চলো। সো আমরা মান বসাই দেই 3 মাইনাস হাফ জিটি স্কয়ার, তাহলে হাফ। এখন এই যে জি এর মান আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখো এখানে তোমার জি এর মান কত বসাবা। জি এর মান আমরা জানি যে ভাইয়া জি ইকুয়াল টু 9.8 এমএস ইনভার্স 2, তাই না? জি এর আদর্শ মান অভিকর্ষ স্তরণের মান কত 9.8 এমএস ইনভার্স 2। এখন এইখান থেকে ভাই আমরা যখন বেগটা ফুট পার সেকেন্ডে বসাবো তাহলে তোমাকে আমাদের জি এর মানটাও কিন্তু ফুটেই বসাইতে হবে। তখন জি এর মানটা কত হবে 32 ফুট পার সেকেন্ড স্কয়ার। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো কখন কোন মানটা বসাবো, যে ভাই তুমি যদি এমএস ইনভার্স 1 এ বসাও তাহলে 9.8 বসাইতে হবে, তুমি যদি ফুট পার সেকেন্ড স্কয়ারে বসাও তখন তোমাকে 32 বসাইতে হবে। তাহলে দেখো ফুট পার সেকেন্ড, তাহলে এখানে আমরা 32 বসাই দিলাম, আর এখানে টি স্কয়ার, তাহলে টি এর মান কত 3, তার মানে এখানে 3 স্কয়ার করে দিলাম। সো এখানে জাস্ট খালি হাতে ক্যালকুলেশন। তাহলে চলো হাতে ক্যালকুলেশনটা করে ফেলি খুব সুন্দর মতো। তাহলে 240 ইনটু সাইন 30 ডিগ্রি, দ্যাট মিন্স হাফ, আর এখানে 3, তারপরে মাইনাস এখানে হাফ, তারপরে 32 ইন্টু 3 3 9। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি যে ভাইয়া কাটাকাটি করো 120 থাকতেছে, তাহলে 120 0 2, হ্যাঁ ঠিক আছে 120, তার মানে হচ্ছে 3 0 0, তারপরে হচ্ছে 3 2 6, 3 ওকে 3, 360 মাইনাস করে দাও এখানে। তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া 16 2 32, তাহলে 16 গুণ 9, তাহলে 6 লং হচ্ছে 6 লং 54, 4 হাতে 5 9 আলটিমেটলি এখন হচ্ছে 9 আর 5 আমাদের 14। তাহলে দেখো এইখান থেকে আমরা কি করব ভাই, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে দাও। দেখো এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিব, তাহলে দেখো এখান থেকে তাহলে এটা বাদ দিয়ে দাও। দেখো 360 মাইনাস 144 করে দাও, তাহলে কত আসতেছে 6 হাতে 1 5 হাতে 1, তারপরে আসতেছে কত যে ভাই 2 216 কোথায় আছে দেখো 216 আমাদের ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট আনসার। দেখো একটা প্রশ্ন তোমাদেরকে খুব সুন্দরভাবে ভেঙে অ্যানালাইসিস করে দিলাম। এখন এই প্রশ্নটা কতভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে সেটাও আমরা দেখো। এখানে যেহেতু আমাদের উলম্ব সরণটা বা উলম্ব দূরত্বটা আসছে, সো আমরা কিন্তু সিম্পল ক্ষেত্রে যদি আমাদের কোণে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ না করতো তখন কিন্তু আমরা এই সূত্রটা বসালাম। আবার যদি নির্দিষ্ট কোণে নিক্ষেপ করে তখন আমরা এই সূত্র বসাবো। তার পাশাপাশি আর কি শিখাইলাম, যদি ভাই উলম্বটা না থেকে আমাদের আনুভূমিক দূরত্বটা বলে, আনুভূমিক দূরত্বের বেলায় তখন কিন্তু সূত্র হবে কি আনুভূমিকের ক্ষেত্রে তখন আমাদের অভিকর্ষ স্তরণ তো কাজ করতেছে না, কারণ আনুভূমিক বরাবর তো আলটিমেটলি উপর নিচ তো কিছুই না, তখন আমাদের জি এর উপাংশটা কাজ করবে না। দ্যাট মিন্স আমাদের কি হবে যে ভি নট কস থিটা টি হয়ে যাবে। ওকে, সো তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। সবাই এই প্রশ্নটা 100% ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে একটু বলো যে ভাই এই প্রশ্নটা 100% ক্লিয়ারলি সবাই বুঝতে পারলা কিনা, সবার কি এ টু জেড ক্লিয়ার কিনা। দেখো 2 নম্বর প্রশ্নটা সেম রিপিট আসছে আসলে। এই যে 240 ফুট পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত করলে নিক্ষেপণ কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে 3 সেকেন্ড পর উহার উচ্চতা কত হবে। দ্যাট মিন্স আমরা একটু আগেই সমাধান করছি কত ভাইয়া, আমাদের হচ্ছে 216 ফুট হবে। তাহলে দেখো 1 আর 2 কিন্তু আমাদের সেম, 1 আর 2 সেম ছিল, প্রশ্ন রিপিট আসছিল। দেখো আলটিমেটলি প্রশ্নটা হচ্ছে রিপিট আসছিল। সো যখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে একই প্রশ্ন 2 বার আসছে, সেম প্রশ্ন রিপিট হয় কিন্তু। সো কোশ্চেন ব্যাংক ভালো মতো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু প্রশ্নগুলো রিপিট পাবা। সো দেখা মাত্রই সেগুলোকে উত্তর করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। এই প্রশ্নটা দেখো অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে কত সালে আসছিল, অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2-3 সালে আসছিল। অলরেডি কত সালে আসছিল ভাইয়া 2-3 সালে আসছিল। ন্যাশনাল ইউনিভার্সিটিতে কত সালে আসছিল 2-3 সালে আসছিল। তাহলে চলো দেখি আমরা একটু প্রশ্নটা, সবাই একটু উত্তর করার চেষ্টা করো ভাইয়া, সবাই একটু উত্তর করার চেষ্টা করো। দেখো এটা খুবই সুন্দর একটা থিওরি টাইপ প্রশ্ন। দেখো আমি বলছিলাম না যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি ব্যালেন্স করে প্রশ্ন থাকবে, কখনোই সবগুলাই ম্যাথমেটিক্যাল টাইপ দিবে না, কখনো সবগুলাই কি দিবে না তোমার হচ্ছে
থিওরি টাইপ দিবে না। সো দেখো আমরা একটা ম্যাথমেটিক্যাল টাইপ করলাম, দেখো এটা একটা থিওরি টাইপ প্রশ্ন, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি দেখা মাত্রই 1 সেকেন্ডে উত্তর করতে পারবা। সো দেখো এখানে কি বলছে যে ভাই একটি দালানের ছাদ থেকে এক ব্যক্তি একটি এম ভরের বিশিষ্ট বস্তু মাথায় নিয়ে লাফাইলো, ঠিক আছে। তাহলে দেখো একটা ছাদ থেকে, ধরো একটা সার্টেন উচ্চতা থেকে, এইটা আমাদের একটা বাসার ছাদ। সো এখানে একটা বস্তু আছে, সো আলটিমেটলি ব্যক্তি, সো ব্যক্তির মাথার উপর একটা বস্তু আছে। এখন এই দুইটা একসাথে ঝাঁপ মারছে, সো ওই ব্যক্তিটা বস্তুটা নিয়ে ঝাঁপ মারছে, ঠিক আছে, লাভ দিছে। এখন লাভ দেওয়ার ফলে শূন্যে অবস্থানকালে, তখন দেখো যখন শূন্যে, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। এখন যখন এই হাওয়া এই যে শূন্য অবস্থান করছিল, তো শূন্য অবস্থানকালে আমাদের কন্ডিশন বলছে যে মাথায় কতখানি চাপ দিবে, মাথায় কতখানি চাপ দিবে। দেখো যখন কোনো একটা বস্তু নিয়ে তুমি লাভ দিবা, যখন শূন্য অবস্থান থাকবে, তাহলে এই বস্তু, ধরো এটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে তোমার মাথা, এই মাথা থেকে এই বস্তুতে কোনো চাপ প্রয়োগ হবে না, বা বস্তু থেকে মাথাতেও কোনো চাপ প্রয়োগ হবে না, কারণ শূন্য অবস্থান করতেছে, শূন্যে কোনো চাপ অনুভূত হবে না। সো আলটিমেটলি চাপটা কত হবে তাহলে, এমজি, জি, এম না, এই যে শূন্য। তার মানে থিওরি টাইপ একটা প্রশ্ন, তোমার যদি কনসেপ্টটা জানা থাকে তাহলে খুব সুন্দর মতো দেখা মাত্রই উত্তর করে দিতে পারবা। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? সবাই একটু বলো দেখি ভাইয়া, সবার ক্লিয়ার কিনা? সবাই কি বুঝতে পারছো? দেখো খুব সুন্দরভাবে আমরা দ্বিতীয় প্রশ্নটা সমাধান করে ফেললাম। সো তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে, চতুর্থ প্রশ্নের ক্ষেত্রে আসো, দেখো এটাও কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি বিগত সালের প্রশ্ন। সো ন্যাশনাল ইউনিভার্সিটি বিগত সালের প্রশ্নটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো কি বলছে যে ভাইয়া একটি কণা স্থির অবস্থা হতে, তার মানে এটা একটা কিওয়ার্ড, দেখো স্থির অবস্থা, স্থির অবস্থায় ছিল, তার মানে কি ভাই, আমাদের ইউ এর মান কত, 0। ওকে, সো একটি কণা স্থির অবস্থা হতে সমতরণে, তাহলে দেখো আরেকটা কিওয়ার্ড দেওয়া আছে আমাদের, সমতরণে যাচ্ছে। ওকে, প্রত্যেকটা জিনিস দেখো, একটা প্রশ্ন তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা, একটা প্রশ্ন তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা, এই বিষয়টা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। ওকে, সো দেখো আমাদের স্থির অবস্থা হতে সমতরণে এক সরল রেখায় চলে 2 সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করার পরে সমবেগে চলতে থাকে। তাহলে দেখো প্রথমে কি হয়েছে, সমতরণে আলটিমেটলি সরলরেখায় চলছে, 2 সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করার পরে সেই বস্তুটা আবার সমবেগে চলতে থাকে। তাহলে পরবর্তী 1 মিটার যেতে কণাটি কত সময় লাগবে, পরবর্তীতে আরো 1 মিটার যাবে সে, তার ক্ষেত্রে সময় কতটুকু লাগবে, যে ভাই কত সময় লাগবে সেটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, সো প্রশ্নটা একটু বড় সরো, কিন্তু তোমার যদি আলটিমেটলি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি একদম ধরে ধরে খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে। ওকে, তাহলে চলো, আমাদের যেহেতু সমতরণ কনসেপ্টটা বলা আছে, তাহলে সমতরণের সূত্র ফেলাই দিতে হবে। তাহলে আমরা কি জানি ভাই, এইখান থেকে সমতরণের সূত্র যদি ফেলাই দেই, সমতরণের বেলায় আমরা কি জানি যে ভাইয়া এস ইকুয়াল টু ইউটি, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই আমাদের 2 ইনটু টি। তাহলে এইখান থেকে আমরা কি বের করব, যে ভাইয়া লাস্ট ওয়ান আমাদের কি বলছে, যে ভাই কত সময় লাগবে, সময়টা বের করতে বলছে। তাহলে আমরা যেহেতু পরবর্তীতে সমবেগে চলছে, তাহলে সমবেগের বেলায় সূত্র কি পড়ে, সমবেগের বেলায় আমরা সূত্র কি জানি, যে ভাইয়া এস ইকুয়াল টু ভিটি। সো আমাদের টির মান কিন্তু দেওয়া আছে, দেখো পরবর্তীতে আমাদের হচ্ছে 1 মিটার যেতে কণাটির কত সময় লাগবে, দ্যাট মিন্স টির মান বের করতে বলছে, তাই না, টির মান। তাহলে দেখো 1 মিটার, তার মানে এখানে এস এর মান দেওয়া আছে ভাই, তাহলে এখানে যদি আমরা টি বের করতে চাই তাহলে টি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ভি হবে। তাহলে আমাদের এস এর মান দেওয়া আছে, এখন ভি এর মান মিসিং, এই ভি এর মানটা বের করতে হবে। তাহলে ভি এর মান কেমনে বের করব, এই তো সমতরণের সূত্র থেকে আমরা আলটিমেটলি ভি এর মান বের করতে পারবো। কিভাবে, চলো একটু দেখে নিই কিভাবে এটা। সো এখন আলটিমেটলি আমরা এস এর মান দেখো প্রথমে কতটুকু গেছে, 2 সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করছে, 2 সেকেন্ডে কত মিটার ভাই, এই দেখো এটা হচ্ছে টি এর মান প্রথম, সো আলটিমেটলি 2 সেকেন্ডে 1 মিটার গেছে, এটা হচ্ছে এস এর মান। তাহলে দেখো প্রথম কন্ডিশনে কিন্তু সমবেগে চলার আগের কন্ডিশন, তার মানে এটা আমরা একটু তোমাদের বুঝার সুবিধার্থে একটু লিখি, যে ভাইয়া এটা হচ্ছে প্রথম কন্ডিশনে কি করছে সেটা একটু দেখি। আর এটা কি পরবর্তীতে সমবেগে চলছিল, তার মানে এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। তাহলে চলো আমরা দেখো এস এর মান কত ভাই, এস এর মান হচ্ছে 1 মিটার, 1 ইকুয়াল টু, ল্যাগ করতেছে কেন, ওকে, তাহলে দেখো 1 ইকুয়াল টু, তাহলে দেখো স্থির অবস্থা থেকে, দ্যাট মিন্স ইউ এর মান কত ভাইয়া, ইউ এর মান 0, ভি এর মান আমরা বের করব ডিভাইডেড বাই 2 ইনটু টি এর মান কত ভাইয়া, আমাদের 2 সেকেন্ড, তার মানে 2। তাহলে দেখো এখান থেকে 2 কাটা, তাহলে আমাদের ভি ইকুয়াল টু কত পাচ্ছি, 1 ms ইনভার্স 1। দেখো খুবই সিম্পল, তুমি জাস্ট যা যা বলা আছে তুমি সেটাকে আগে নোট ডাউন করবা। দেখো আমি যেগুলোকে বক্স করতেছি এগুলোকে বলা হয় কিওয়ার্ড। তোমার কি কি ইনফরমেশন প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এখন তোমার কাছে চাইছে কি, সেই অনুযায়ী কিন্তু আমরা ধাপে ধাপে কিন্তু ক্যালকুলেশন করতেছি ভাইয়া, কোনো কিছু মুখস্থ না। দেখো তুমি ম্যাথ মুখস্থ করলে কিন্তু ধরা খাবা পরীক্ষার হলে, একটা ম্যাথ একভাবে আসছে এইভাবে, তার মানে বারবার যে একইভাবে আসবে বিষয়টা এমন না। তুমি কি দেওয়া আছে, কি চাচ্ছে, কিভাবে অ্যাপ্রোচ করলে উত্তরটা আসবে, সেই জিনিসটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো এখন দেখো তাহলে আমরা ভি এর মান পাইলাম, তাহলে এখানে বসাই দাও যে ভাইয়া টি ইকুয়াল টু এস এর মান কত ছিল, এই যে 1 মিটার, তারপরে হচ্ছে ভি এর মান কত পাইলাম,
1 ms ইনভার্স 1, তার মানে t কত 1 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 1, তার মানে 1 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। সো 1 সেকেন্ড কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট আনসার। দেখো একটা প্রশ্ন কিভাবে তুমি ধরে ধরে কি চাচ্ছে, কোন সূত্রে অ্যাপ্লাই হবে, কি বলতেছে, এগুলো সব কিছু না তোমার প্রশ্নটাই বলে দেবে। দেখো আমরা প্রশ্নটা পড়ছি, প্রশ্নের মধ্যে কিওয়ার্ড কয়টা দেওয়া ছিল? সমত্বরণ এবং সমবেগ। তারপরে কি করলাম যে ভাই সমত্বরণের কন্ডিশন ফেলাই দিলাম, তারপরে কি করলাম সমবেগের কন্ডিশন ফেলাই দিলাম, শেষ। তার মানে তোমার জাস্ট খালি সূত্র মনে রাখতে হবে, সূত্র মুখস্থ থাকতে হবে। ওকে, সূত্র মনে রাখতে হবে, সূত্র মুখস্থ রাখতে হবে, এবং তোমার যে কিওয়ার্ড দেওয়া আছে সেই কিওয়ার্ড ধরে ধরে আলটিমেটলি তুমি জাস্ট খালি কি করবা, সামনের দিকে এগিয়ে যাবে, অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো ভাইয়ারা? সবার কি ক্লিয়ার? সবাই একটু বলেন তো দেখি, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি? সবাই একটু বলেন ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে কি করব ভাইয়া? তাহলে আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সট প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, তার মানে এই না শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই গুরুত্বপূর্ণ, এইটা ঢাবিতে আসছিল, এবং এটা এমন একটা প্রশ্ন এটা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসতে পারে। ওকে, সো দেখো, সো একটি ভবনের ছাদ হতে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় লাগে। তার মানে দেখো একটা বস্তু একটা ছাদ থেকে, তার মানে ধরলাম এটা হচ্ছে আমাদের এই উচ্চতার একটা দালান, সো এখান থেকে ছাদ থেকে ফেলাই দিছে, সেই বস্তুটা পড়তে থাকলে 5 সেকেন্ড সময় লাগে। তাহলে টি এর মান কত ভাইয়া? টি এর মান হচ্ছে 5 সেকেন্ড। ওকে, আচ্ছা ভবনের উচ্চতা নির্ণয় করতে হবে, তার মানে এইচ এর মানটা তোমাকে বের করতে হবে। ভবনের উচ্চতা নির্ণয় করতে হবে, তার মানে এইচ এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখন কি, এটা কি ভাই নিক্ষিপ্ত বস্তু? নিক্ষিপ্ত বস্তু না, কিন্তু এটা কিন্তু পড়ন্ত বস্তু, কারণ ভবনের ছাদ থেকে আমরা নিচের দিকে ফেলাই দিছি। তাহলে দেখো এই যে পড়ন্ত একটি বস্তু, তাহলে তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে ভাই প্রশ্ন কি। আমি দেখো ক্লাসের শুরুতেই বলছিলাম কয়টা পার্ট আছে সমতলে বস্তুকণার গতি বা গতিবিদ্যায়। তোমাকে প্রাস কনসেপ্টটা A to Z ক্লিয়ার রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের কি যে ভাই নিক্ষিপ্ত বস্তু নাকি পড়ন্ত বস্তু, এই তিনটা কন্ডিশন থেকেই ঘুরে ফিরে জাতীয় বিশ্ববিদ্যালয় দেখবে প্রশ্ন আসে, এর বাইরে যায় না নরমালি, এর বাইরে নরমালি যায় না। দেখো তাহলে পড়ন্ত বস্তু, এখন পড়ন্ত বস্তু হলে কি হয়? পড়ন্ত বস্তু হলে কিন্তু ভাইয়া সূত্রে প্লাস হয় না মাইনাস হয়? সূত্রে কিন্তু প্লাস হইবে। বাট যদি আমরা এটাকে এইভাবে করতাম, দেখো যদি আমরা এটাকে এইভাবে করতাম, দেখো একটা প্রশ্ন যতভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে তোমাকে শিখে রাখতে হবে, একটা প্রশ্ন বারবার একইভাবে আসবে না। যদি আমরা এটা উপরের দিকে নিক্ষিপ্ত করতাম, তাহলে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছো, তাহলে আমরা কি বলতাম যে ভাই নিক্ষিপ্ত বস্তুর বেলায়, তাহলে আমরা কি বলতাম যে ভাই নিক্ষিপ্ত বস্তুর বেলায় আমাদের কি হয়? সূত্রে মাইনাস হয়। সো কখন প্লাস কখন মাইনাস, এটা কি মুখস্থ করতে হবে? এটা কি মুখস্থ করতে হবে? না, মুখস্থ কেন করবা ভাই? তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইজিলি পেরে যাবা। ওকে, তাহলে চলো দেখো আমাদের কি বলছে পড়ন্ত বস্তু, তাহলে পড়ন্ত বস্তুর বেলায় কি হয় ভাই? আমাদের হচ্ছে প্লাস হয়। পড়ন্ত বস্তুর বেলায় কি হয়? প্লাস হয়। তাহলে আমরা সূত্র ফেলাই দেই। দেখো আমরা কি এইচ ইকুয়াল টু কি জানি যে ভাইয়া ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, জিটি স্কোয়ার। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে ভাই? আমাদের উচ্চতা বের করতে বলছে, তার মানে উচ্চতা দ্যাট মিন্স আমাদের এইচ এর মান লাগবে। সো এইচ ইকুয়াল টু, দেখো পড়ন্ত বস্তুর বেলায় দেখো একটা বস্তু যখন আমরা এইখানে থেকে একটা সার্টেন উচ্চতা থেকে ফেলে দেই, এটার আদি অবস্থান কত থাকে? আদি বেগ কত থাকে ভাই? আদি বেগ 0। সো পড়ন্ত বস্তুর বেলায় মনে রাখবা অলওয়েজ হবে আদি বেগ 0। পড়ন্ত বস্তুর বেলায় আদি বেগ 0। তাহলে আদি বেগ যদি 0 হয় তাহলে এই পুরো অংশটাই ফিনিশ হয়ে যাবে, কারণ 0-র সাথে যাই গুণ করো না কেন তোমার 0ই আসবে। 0-র সাথে তুমি যেটাই গুণ করো না কেন 0 চলে আসবে। তাহলে আমাদের কি আসতেছে? হাফ জিটি স্কোয়ার। তাহলে জি এর মান কত? 9.8, আর টি এর মান কত ভাইয়া? 5 সেকেন্ড। তার মানে 5 5 25, একবারই করে দিলাম। তাহলে দেখো এখন আমরা এইখান থেকে জাস্ট কাটাকাটি করে ফেলবো। তাহলে 9.8 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে ভাই? 4.9। 4.9 4.9। দেখো 9.8 এর হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে বেশ কয়েকটা তোমাকে ফরমেশন মনে রাখতে হবে। দেখো হাতে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি তোমাদেরকে একটু 9.8 এর কি কি ফরমেশন মনে রাখতে হবে এই জিনিসটা একটু খেয়াল করে দেই। যে 9.8 গুণন 2 কত হবে? 19.6। এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো ভাই মুখস্থ রাখতে হবে, যেহেতু ক্যালকুলেটর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নাই। তার মানে তোমাকে বেশ কিছু জিনিস স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে। এখন যদি তুমি 9.8 যদি পরীক্ষার হলে আপনি গুণ করতে চাও 9.8 ডিভাইডেড বাই ইনটু 2, এইভাবে গুণ করতে গেলে ভাই তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না। ওকে, তো তোমাকে বেশ কিছু জিনিস একটু টেকনিক্যাল হইতে হবে। তাহলে দেখো আবার যদি আমি বলি যে ভাই 9.8 ইনটু 5, এইটা ফরমেশন সবথেকে বেশি দেখতে পারবা, এটা হয় 49। মাথায় একদম সুন্দরভাবে ঢুকায় নিতে হবে, এই কয়েকটা জিনিস একটু কষ্ট করে মনে রাখতে হবে। আবার যদি বলি যে ভাই 9.8 ইনটু আমাদের হচ্ছে 9.8 ইনটু বাদ দিয়ে ভাগ দিলাম, ভাগ 2, তাহলে কত হবে? 4.9।
সো এই ইনফরমেশনগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। সবসময় সব থেকে বেশি কোথায় কাজে লাগবে জানো? আজকের ক্লাসেই কাজে লাগবে। আমরা যখন উচ্চতর গণিতের পরে আমরা পদার্থবিজ্ঞান শুরু করব, দেখবা যে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় এই ফরমেশনগুলো তোমার অবশ্যই অবশ্যই লাগবে। একটু পরেই আমরা আসতেছি সেটাতে, একটু পরেই আমরা আসতেছি। সো মহাকর্ষ অভিকর্ষতে এই ফরমেশনগুলো লাগবে। সো অবশ্যই অবশ্যই মনে রাখবা। তাহলে দেখো, তাহলে আমাদের কি হচ্ছে ভাই, জাস্ট 25 এর সাথে আমরা গুণ করে দিব, জাস্ট 25 এর সাথে আমরা গুণ করে দিব। তাহলে চলো, তাহলে আমাদের হচ্ছে কত আসতেছে দেখো, আমাদের এইখান থেকে তাহলে এইখান থেকে আমরা জাস্ট খালি গুণ করে দেই, তাহলে সবকিছু ঠিকঠাক আছে। হাফ জিটি স্কোয়ার তার মানে 9.8, 5 5 25। ওকে, তাহলে চলো দেখো, এইখান থেকে আমরা একুরেট ক্যালকুলেশনও করতে পারি অথবা হচ্ছে ভেঙে ভেঙে নিয়ে করতে পারি। দেখো যদি দশমিকের ক্যালকুলেশন থাকে তোমাদের একটা ট্রিক শিখাই দেই। দেখো এইটা মোটামুটি 5-এর কাছাকাছি না? দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার ক্যালকুলেশন করতে কত টাইম নিচ্ছ এটা অনেক অংশেই ডিপেন্ড করবে। দেখো আমরা যদি এটাকে 5 ধরি, তার মানে 25 5 ধরে নাও 5, কিন্তু এটা 5 না, 5-এর থেকে একটু ছোট, তাহলে অ্যান্সারটা একটু কমে যাবে। তাহলে 5 5 25-এর 5 হাতে 2, 5 ওকে 5 5 2 10, 10 আর 2 12, তার মানে 125 হবে না, এর থেকে একটু কম হবে, এর থেকে একটু কম। দেখো আমরা একটু স্মার্টলি ক্যালকুলেশন করে নিলাম। আমরা কিন্তু চাইলে এইভাবে ক্যালকুলেশন করতে পারতাম যে ভাইয়া 25 25 4.9, এটাকে সিম্পলি ক্যালকুলেশন করে তারপরে অ্যান্সার থেকে এক ঘর আগে দশমিক বসাই দিতে পারতাম। সো এই কাজটা কিন্তু পরীক্ষার হলে করা যাবে না। সো তুমি যখনই দেখবে যে 4.9 সামথিং চলে আসছে, মানে আরেকটা সংখ্যার কাছাকাছি, তখন তুমি এটাকে 5 ধরে নিবা, তাহলে অ্যান্সার থেকে একটু কমাই দিবা। তাহলে দেখো আমাদের এই 125-এর আশেপাশে কিন্তু কোনো একটাই অপশন থাকবে। 125 যেহেতু ক্যালকুলেটর নাই ভাইয়া, তাহলে অপশনগুলো সেভাবেই সেট করা থাকবে। তাহলে দেখো এখানে 245, এটা কি হবে না? শুধু 24 হবে না? 150 150 হবে না? 125-এর কাছাকাছি শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে 122.5। 125-এর কাছাকাছি শুধুমাত্র একটাই আছে, সেটা কি ভাইয়া? সেটা শুধুমাত্র আমাদের কি, আমাদের 122.5। তার মানে সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। দেখছো, তার মানে তোমাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভাইয়া প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডের মর্ম দিতে হবে। ঠিক আছে? সো কিভাবে একটা অ্যাপ্রোচ করলে তুমি 1 সেকেন্ড অন্যদের তুলনায় আগায় যাবা, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ তুমি পরীক্ষার হলে 2-1 সেকেন্ড পাইলে কিন্তু একটা বৃত্ত ভরাট করে দিতে পারো, আর একটা বৃত্ত ভরাট করলেই কিন্তু তুমি কি পাবা, আলটিমেটলি অন্যের তুলনায় 1 মার্ক আগায় যাচ্ছ। প্রত্যেকটা সেকেন্ড এখানে কাউন্টেবল। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, যে ভাইয়া স্থির অবস্থা হতে সমতরণে চলমান একটি কণা 4 সেকেন্ডে 16 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো এটাও কিন্তু দেখো এই যে বারবার, এখন আমরা তাড়াতাড়ি যাব, কারণ আমি তোমাকে বেসিক কনসেপ্ট কিভাবে একটা প্রশ্ন ধরতে হয়, কিভাবে তুমি একটা প্রশ্নে অ্যাপ্রোচ করবা, আলটিমেটলি কয়েকটা প্রশ্ন আমি তোমাকে দেখাইছি। এখন দেখো আমরা কিভাবে দ্রুত ক্যালকুলেশন করি। সো দেখো স্থির অবস্থা বলা আছে, সমতরণ বলা আছে, সমতরণে চলমান একটি বস্তু কণা 4 সেকেন্ডে 16 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। ওকে, পঞ্চম সেকেন্ডে কণাটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে দেখো ওই সেম ক্যাটাগরির প্রশ্ন, এটা অলরেডি আমরা সমাধান করছি, তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করে দেখি। এটা কিন্তু আমরা অলরেডি সমাধান করে ফেলছি, যে ভাই পঞ্চম সেকেন্ডে। তাহলে দেখো এখন আমরা এখানে তম সেকেন্ড, দেখো পঞ্চম সেকেন্ডে, যেহেতু এইখানে আমাদের একটা নতুন কনসেপ্ট ঢুকে গেছে। দেখো তম সেকেন্ড, তাহলে তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি ভাইয়া? তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র কি? যে ভাইয়া s ইকুয়াল টু ইউ প্লাস হাফ a 2t মাইনাস 1। ঠিক আছে, সো এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। দেখো আমি ক্লাসের শুরুতেই যখন আমাদের জয়কলির বইটা একটু দেখাইছিলাম, তখন কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে, দেখো আমি যদি আবারও একটু দেখাই, দেখো এগুলো কিন্তু আমাদের বইয়ে খুব সুন্দরভাবে, দেখো একদম অধ্যায়ের শুরুতেই প্রিসাইজলি খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া ছিল। দেখো এই যে দেখছো 4 নাম্বার সূত্রটা, এখানে দেখো, এখানে আমাদের এই যে 4 নাম্বার সূত্রটা কিন্তু দেখো, এই যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে তম সেকেন্ডে, যে ভাইয়া ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1, এখানে f দ্বারা ত্বরণ বোঝাচ্ছে, এখানে f দ্বারা কি বোঝাচ্ছে ভাই? ত্বরণ বোঝাচ্ছে। দেখো তার মানে একটা অধ্যায় থেকে তোমাকে কতটুকু জানতে হবে, কি বেসিক জানতে হবে, কি সূত্র জানতে হবে, কিভাবে তোমরা পড়বা, সুন্দরভাবে বইতে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে। তুমি জাস্ট এগুলান কি করবা, সূত্রগুলান একবার পড়বা, এবং তার পরবর্তীতে আমাদের টাইপ ওয়াইজ প্রশ্ন আছে, তার পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোশ্চেন ব্যাংক, আলটিমেটলি তার পরবর্তীতে আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেগুলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসার মতো প্রশ্ন, মানে যা লাগবে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য তার A to Z পেয়ে যাবে বইতে। ওকে,
তাহলে চলো আমরা প্রশ্নতে ফিরে যাই। তাহলে এখন দেখো এখানে একটা ঝামেলা লাগছে। এখানে ঝামেলা হচ্ছে, ঝামেলাটা কি বলো তো দেখি? ঝামেলাটা হচ্ছে এখানে এর মান দেওয়া নাই, এখানে এর মান দেওয়া নাই। তাহলে এর মান দেওয়া নাই কারণ টি দেওয়া আছে। দেখো আলটিমেটলি হচ্ছে আমাদের টির মান দেওয়া আছে, এই যে এখানে টি মানে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 5 সেকেন্ডে কি ভাই? 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তোমার কাছে চাইছে তম সেকেন্ডে, পঞ্চম সেকেন্ডে। তাহলে এখন আমাকে এর মান বের করতে হবে। তাহলে এর মান বের করার জন্য আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো, এই যে এখানে টির মান দেওয়া আছে, এখানে এস এর মান দেওয়া আছে, এখানে আবার স্থির অবস্থা দ্যাট মিন্স ইউ ইকুয়াল টু 0 দেওয়া আছে, আবার সমতরণে গেছে, সমতরণে। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে আলটিমেটলি আমরা খুব সহজেই এর মান বের করতে পারবো। যেহেতু আমাদের ইউ আছে, আবার হচ্ছে টি আছে, এস আছে। তাহলে দেখো এস ইকুয়াল টু আমরা কি জানি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো ভাই আমাদের সরণ জানা আছে, আদিবেগ জানা আছে, আবার এখানে টিও আমাদের হচ্ছে টিও জানা আছে, টিও জানা আছে। তাহলে খুব সিম্পল, মান বসাই দাও। তাহলে এস এর মান কত ভাই? ওই যে 16 মিটার। আর ইউ এর মান তো 0, তার মানে এই পুরো অংশটাই ভিনিশ, কারণ 0। তারপরে হাফ এ এর মান বের করব, টির মান কত? আলটিমেটলি আমাদের হচ্ছে 4, তার মানে 4 4 16। তাহলে দেখো, তাহলে এ ইকুয়াল টু কি আসতেছে ভাইয়া? এ ইকুয়াল টু, তাহলে আড়াআড়ি গুণ করে দাও, 16 গুণন 2 ডিভাইডেড বাই আবার 16, ডিভাইডেড বাই আবার 16। তাহলে দেখো এই যে হাতে ক্যালকুলেশন খুবই ইজি, 16 বাই 16 কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমাদের কত আসতেছে? 2 ms ইনভার্স 2, 2 ms ইনভার্স 2। তাহলে আমরা কত পাইলাম ভাই? জাস্ট 2 পাইলাম। তাহলে এখন মান বসায় দাও এখানে, যে ভাই আদিবেগ 0 ছিল, তাহলে আমাদের গেল, তার মানে হাফ প্লাস আমাদের এর মান কত ভাই? এর মান পাইলাম হচ্ছে 2, এর মান পাইলাম হচ্ছে 2, আমাদের এর মান পাইলাম 2, আর হচ্ছে পঞ্চম সেকেন্ড, তার মানে 2 ইন্টু আমাদের 5 মাইনাস 1। তাহলে আমরা পাচ্ছি যে এই 2 2 কাটা, তাহলে হচ্ছে 5 2 10 মাইনাস 1, দ্যাট মিন্স আমাদের 9। তাহলে আমাদের 9 মিটার যাবে পঞ্চম সেকেন্ডে। আমাদের কত দূরত্ব যাবে? 9 মিটার। দ্যাট মিন্স আমাদের এই তো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের এ নাম্বারটা রাইট আনসার। দেখছো? তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট সালে আসছিল 24-25 সেশনে। খুবই সুন্দর প্রশ্ন। দেখো তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রশ্নটা এত লঙ্গার ভার্সনে না আইসা শুধুমাত্র তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে তোমাকে ত্বরণের মান বলে দেওয়া থাকতে পারে, জাস্ট এতটুকু ক্যালকুলেশন করলেই হবে। আর যদি ত্বরণের মান না থাকে তাহলে তোমাকে এই ত্বরণের মানটা আগে বের করে নিতে হবে। মারাত্মক 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বুঝছো? এই তম সেকেন্ড কনসেপ্ট থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ একটা প্রশ্ন চলে আসতে পারে। ক্লিয়ার সবার? তম সেকেন্ড কনসেপ্ট থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে ভাইয়া। খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার কিনা বলো তো দেখি? আচ্ছা, নীলা আমাদের সঙ্গে যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছো। তো চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটাতে চলে যাই। ভাই পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলছে, যে ভাইয়া একটি বস্তু একটি মিনারের উঁচু থেকে আমাদের ইউ বেগে খাড়া নিম্ন দিকে। দেখো খাড়া উপরের দিকে না কিন্তু ভাই, প্রশ্ন করতে হবে নিম্ন দিকে ছুটতেছে নাকি উচ্চ দিকে, উপরের দিকে ছুটতেছে। সেই অনুযায়ী কিন্তু সূত্র হবে, সেই অনুযায়ী সূত্রের সাইন হবে, অর্থাৎ প্লাস হবে নাকি মাইনাস হবে। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কি বলছে, যে ভাই একটা বস্তু একটি মিনারের চূড়া থেকে ইউ বেগে খাড়া নিম্ন দিকে। তার মানে আমি যদি একটু তোমাকে চিত্র অঙ্কন করে বুঝাই তাহলে তোমার বিষয়টা সুবিধা হবে। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে? খাড়া নিম্ন দিকে। তাহলে চূড়া থেকে আমাদের খাড়া এই যে নিম্ন দিকে আমাদের ইউ বেগে নিক্ষেপ্ত করছে। তাহলে হলে তা 4 ইউ বেগে ভূমিতে পতিত হয়। তার মানে দেখো যখন এইখানে আলটিমেটলি এটা তো ভূপৃষ্ঠ, সো ভূমিতে আমাদের 4 ইউ বেগে, তার মানে এটা কি ভাই? শেষ বেগ। ওকে, এটা কি ভাই? এটা হচ্ছে আদিবেগ এত ছিল, আর একটা হচ্ছে এটা হচ্ছে শেষ বেগ। আদিবেগ এত, শেষ বেগ এত। তাহলে দেখো পতিত হলে তারপরে কি বলছে, যে ভাই পতন কাল কত? দ্যাট মিন্স টি এর মান তোমাকে বের করতে বলছে। পতন কাল কত? দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, জাহাঙ্গীরনগরে 24-25 সেশনে আসছিল। সো আমরা এটা খুব সুন্দরভাবে এখন সমাধান করব। তাহলে দেখো চলো, তাহলে এখন এইখান থেকে আমাদের কি এর মান লাগবে? যে ভাই পতন কাল টির মান লাগবে। পতন কাল আমাদের কিসের মান লাগবে? টি এর মান লাগবে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে চলো কিসের মান দেওয়া আছে দেখো। আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, তাহলে চলো এখন আদিবেগ শেষ বেগ যদি দেওয়া থাকে তাহলে পতনকাল বের করার সিম্পল সূত্র কি ভাই? শেষ বেগ আমরা কি জানি, যে ভাই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ মাইনাস এটি দিব না কিন্তু, কারণ কি ভাই এটা হচ্ছে নিম্ন দিকে নিক্ষেপ করছে। নিম্ন দিকে কি করছে ভাই?
নিম্ন দিকে কিন্তু নিক্ষেপ করছে, তাহলে উপরের দিকে নিক্ষেপ করলে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে হইতো, তখন কিন্তু আমাদের সূত্র কি হইতো, মাইনাস হইতো। ওকে, সো খেয়াল রাখতে হবে যে ভাই কোন দিকে নিক্ষেপ করছে, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে চলো সবকিছুর মান দেওয়া আছে, মান বসাই দিলেই অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো শেষ বেগের মান কত, ওই যে আমাদের শেষ বেগের মান হচ্ছে 4u, তার মানে 4u বসাই দিলাম, আর ইউ এর মান তো ইউই, আবার হচ্ছে আমাদের হচ্ছে কি এখান থেকে পতনকাল যেহেতু বের করতে বলছে, তাহলে খাড়া নিচের দিকে ফেলাই দিছে, জির মান দেওয়া নাই, তাহলে জি কে আমরা জি রাখো, কারণ দেখো এইখানে কিন্তু অপশনগুলোতে একটু দেখো, এখানে কিন্তু মান চাই নাই, ডিরেক্ট সূত্রের ফরমেশন চাইছে, জি জি রাখছে। তাহলে আমাদের এখানে যেহেতু নিম্ন দিকে, তাহলে ত্বরণ না অভিকর্ষ ত্বরণ কাজ করবে জি, তাহলে জি টি, জি আর টি। তাহলে দেখো এখন আমরা এখান থেকে টির মান বের করবো, তাহলে টি ইকুয়াল টু, তাহলে দেখো এটাকে পার করে দাও, একটু ভেঙে ভেঙে করে দেই, দেখো এই ইউটা এই পাশে পার আসলে কত হবে, মাইনাস ইউ হয়ে যাবে, তার মানে 3u ইকুয়াল টু আমাদের জিটি আসতেছে, দ্যাট মিন্স পতনকাল টি ইকুয়াল টু 3u ডিভাইডেড বাই জি। কি আসতেছে ভাইয়া, 3u ডিভাইডেড বাই জি। তাহলে 3u ডিভাইডেড বাই জি কোথায় আছে, 3u ডিভাইডেড বাই জি, এই তো ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো, খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু সবার ক্লিয়ার, সবার কি ক্লিয়ার ভাইয়া, সবার কি ক্লিয়ার? তোমরা ক্লাসে ঠিকমতো রেসপন্স করতেছো না, কিন্তু যারাই ক্লাসে উপস্থিত আছো একটু রেসপন্স করতে হবে। বুঝতে পারলেও দেখো, আমি সবসময় একটা কথা বলি, তোমরা মুন্না ভাইয়ের ক্লাসে এসে কোনো লজ্জা শরম করবে না, বুঝতে পারলেও বলবা যে ভাই ক্লিয়ার, আর যদি না বুঝতে পারো কোনো হেজিটেশন ফিল করবে না যে ভাই এই লাইনটা বুঝি নাই বা এই প্রশ্নটা বুঝি নাই, আমাকে খুব একটু আরেকবার একটু রিপিট করে দেন। হাজারবার তুমি যতক্ষণ পর্যন্ত বুঝো নাই কোনো সমস্যা নাই, আমি তোমাকে বুঝিয়েই ছাড়বো। তোমার যদি নিয়ত থাকে যে ভাই আমি বুঝবো, ক্লাসে মনোযোগ দিয়ে শুনতেছি, আলটিমেটলি আমি বুঝবো ইনশাআল্লাহ, তোমার যদি বুঝতে প্রথমবার অসুবিধা হয় জাস্ট বলবা, আমি আবার রিপিট করবো, কোনো সমস্যা নাই। কিন্তু যে ভাই অমুক বন্ধু কি মনে করবে, অমুক টিচার কি মনে করবে, আলটিমেটলি হচ্ছে আমি এত সহজ একটা জিনিস পারতেছি না, এই হেজিটেশন ফিল করে তুমি যদি না বলো, ভাই এখানে কিসের জন্য আসছো, শেখার জন্য তো আসছো, তাই না? পড়াটা একটু আদায় করে নিতে হবে। তোমরা বড় হইছো, কিন্তু এগুলো বুঝো, এখন কিন্তু আর হাতে সময় নাই, কিছুদিন পরেই পরীক্ষা, বুঝতে পারছো? তার মানে পড়াশোনাটা সুন্দরভাবে তোমাকে আদায় করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারলে বলবা, যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলেও আমাকে বলবা, ওকে? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই ভাইয়া, নেক্সটে চলে যাই। সো আমি কিন্তু এই যে এখন থেকে সবার কমেন্ট চেক করব, সবাই বলবা। ভুল করো ভাই, দেখো মানুষ কি আলটিমেটলি একবারই সবকিছু শিখে যায় না, ভুল করতে 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 তোমাকে তিলে তিলে নিজেকে গড়ে তুলতে হবে। ভুল হলে সমস্যা কি, তোমার ক্লাসে ভুল হইলো প্যারা নাই তো, আমি তোমাকে শিখাই দিব যাতে এই ভুলটা পরীক্ষার হলে রিপিট না হয়। আবার এই ভুলটা কি পরীক্ষার হলে যাতে রিপিট না হয়, তার মানে তোমাকে ক্লাসে তুমি হাজারবার ভুল করো প্যারা নাই, ভুল করে তুমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, যাতে এই ভুলটা কখনো পরীক্ষার হলে রিপিট না হয়। পরীক্ষার হলে রিপিট হলে কি হবে, তোমার 1 মার্ক তো যাবে যাবে, সাথে নেগেটিভ মার্কও চলে যাবে, বুঝতে পারছো? তার মানে একটু সিনসিয়ার হইতে হবে। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখি। পরবর্তী প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন, একটু খেয়াল করি। দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে যে ভাই 9.8 ms ইনভার্স 1 বেগে একটি বল, তার মানে এত বেগে, ঠিক আছে, এত বেগে একটি বল 50 মিটার উচ্চতা থেকে খাড়া নিচের দিকে নিক্ষিপ্ত হইলো। দেখো এটাও কিন্তু খাড়া নিচে, দ্যাট মিন্স আমাদের সূত্রে প্লাসই হবে, নিক্ষিপ্ত হইলো। বলটি ভূমিতে স্পর্শ করার সময় কত লাগবে, বলটি ভূমিতে স্পর্শ করার আমাদের কি ভাইয়া সময়, দ্যাট মিন্স ওই একই সেম টাইপের মতো প্রশ্ন, একটু চেষ্টা করে দেখি ভাইয়ারা, সেম টাইপের মতো প্রশ্ন। বাট দেখো এখানে আলটিমেটলি কি কি দেওয়া আছে ভাই, এত বেগে ইউ এর মান দেওয়া আছে, এত উচ্চতা এইচ এর মান দেওয়া আছে, খাড়া নিচের দিকে গেছে, তার মানে এখানে কত সময় লাগবে, টি এর মান দেওয়া আছে। তাহলে দেখো নিক্ষিপ্ত যেহেতু করছে, তার মানে আমাদের অভিকর্ষ ত্বরণ কাজ করবে, জি এর মান, জি তো আমরা জানি মুখস্থ, তাই না? তাহলে এখন এই ইউ আছে, এইচ আছে, টি আছে, জি আছে, কোন সূত্রে বলো তো দেখি, কোন সূত্রে? তোমরা সবাই জানো যে ভাই এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো এইখান থেকেই আমরা খুব সুন্দরভাবে ভাইয়া টির মান বের করে নিতে পারবো, এখান থেকেই খুব সুন্দর মতো টির মান বের করে নিতে পারবো। তাহলে দেখো এখন এইখান থেকে আমরা মানগুলো সবগুলাতে বসাই দিই। তাহলে এইচ এর মান কত ভাই, 50 ইকুয়াল টু ইউ এর মান কত ভাই, 9.8 ইন্টু টি এর মান তো আমরা বের করবো, টি কে টি রাখো, আবার প্লাস হাফ, জি এর মান কত 9.8, আবার টি তো টি থাকবে টি স্কোয়ার। তাহলে দেখো এখন আমি একটু আগেই তোমাকে 9.8 এর কিছু অনুপাত তোমাকে বলছিলাম যে মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে। তাহলে দেখো এখানে কি ভাই 9.8 ডিভাইডেড বাই 2, তার মানে কত 4.9, এটা তোমাকে মনে রাখতে হবে। 9.8 ইন্টু 2 19.6, এটা তোমাকে মনে রাখতে হবে। 9.8 ইন্টু 5 কত হবে 49, এটা তোমাকে মনে রাখতে হবে। ঘুরে ফিরে এই ক্যালকুলেশনগুলো বারবার রিপিট পাবা। তাহলে চলো দেখো এখানে 50
ইকুয়াল টু 9.8t আবার প্লাস 4.9t² আসতেছে। সো এইখান থেকে টির মান দেখো হাতে ক্যালকুলেশন করে এই মানটা কিন্তু একটু আনাটা টাফ, বাট আনা যাবে, দেখো আমি খুব সহজেই বুঝাচ্ছি, আনা যাবে, খুব সহজেই বুঝাচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, চলো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আমরা একটা কাজ করি, দেখো যেহেতু স্কোয়ার আছে তাহলে রুট করতে পারবো, আমরা রুট করতে পারবো। তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা 9.8 ইন্টু 2, আচ্ছা দেখো এইখানে আমরা একটা কাজ করি, দেখো এই অ্যাপ্রোচে না গিয়ে আমরা এই অ্যাপ্রোচে চলে যাই, দেখো এখানে 2 আছে, তার মানে আমরা উভয় পাশে কি 2 দ্বারা গুণ করে দেই। দেখো এই 2টা কাটার জন্য 2 দ্বারা গুণ করে দেই, তাহলে একটু সুবিধা হবে, কারণ আমাদের এখানে কি আছে ভাই, স্কোয়ার যেহেতু আছে, তাহলে স্কোয়ারটা রুট করতে হবে। সো রুট ফরমেশনে আসলে এমন সংখ্যা নিব যাতে করে 2টাই আমাদের বর্গমূল করা যায়, 2টাই কি করা যায়, বর্গমূল যাতে করা যায়। তাহলে দেখো এখান থেকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে এটা কত আসে 100, আর এটা কত আসতেছে ভাই, এটা হচ্ছে 19.6t, আর এখানে আসতেছে প্লাস আমাদের কত ভাই 9.8t²। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখো আমরা জাস্ট কি করছি ভাই, এই 2টাকে কাটার জন্য আমরা সবগুলাকেই 2 দ্বারা গুণ করে দিছি। আমরা কি করছি ভাইয়া, সবগুলাকেই 2 দ্বারা গুণ করে দিছি, ওকে। তাহলে এখন চলো, এখন আমরা কি করব, এখন সবগুলাকে 9.8 দ্বারা ভাগ করো। এখন দেখো এখানে কি করছি, 2 দ্বারা গুণ করছি। দেখো যেহেতু এটা হাতে ক্যালকুলেশন করে তোমাকে মিলাইতে হবে, সো প্রসেসটা দেখাই দিচ্ছি। সো কিছু ক্যালকুলেশন টাইপ প্রশ্ন থাকবে যেটা হাতে ক্যালকুলেশন করা একটু টাফ। সো এই ধরনের বড় ক্যালকুলেশন টাইপ প্রশ্নগুলো সবার লাস্টে অ্যাপ্লাই করতে হয়। কি করতে হয়, সবার লাস্টে করবা, যতই পারো না কেন এই প্রশ্নটা অবশ্যই সবার লাস্টে অ্যাপ্রোচ করবা, কারণ এখানে দেখো একটু সময় সাপেক্ষ, সময় লাগতেছে। সো তুমি সবসময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 3 স্টেপ পদ্ধতিতে দিবা। প্রথমবার একদম A to Z জাস্ট থিওরি টাইপ প্রশ্নগুলো ওভারথ্রো করে যাবা, দ্বিতীয় রাউন্ডে ছোট ছোট ক্যালকুলেশন, তৃতীয় রাউন্ডে যখন তুমি আবার প্রশ্নটা পড়বা তখন তোমাকে বড় বড় ক্যালকুলেশনগুলো অ্যাপ্রোচ করতে হবে। না হলে প্রথম রাউন্ডেই তুমি যদি বড় বড় ক্যালকুলেশন করতে যাও, দেখবা যে একদম সুন্দর মতো মনের সুখে সুখে অ্যান্সার করতেছো, কিন্তু দিন শেষে আলটিমেটলি কি হইছে, তোমার সময় চলে গেছে একটা প্রশ্ন সমাধান করতে, তুমি 3-4 মিনিট বা 2 মিনিট খেয়ে ফেলছো। ঠিক আছে, এই কাজ করা যাবে না। সো দেখো তাহলে আলটিমেটলি আমরা 9.8 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমাদের কত আসতেছে, যে ভাইয়া 109.8 ইকুয়াল টু আসতেছে কত, 9.8 দ্বারা ভাগ করলে আমাদের কত আসবে, আমাদের 2 চলে আসবে, আমাদের এখানে কত 2 চলে আসবে, আরে দেখো 2t আর এখানে প্লাস t²। ওকে, তাহলে দেখো এইখানে একটু জায়গা নাই, এইদিকে করি, তার মানে 100 এটাকে এই অবস্থায় রাখো, 9.8 এই অবস্থায় রাখো। তাহলে এইখান থেকে আমরা 2t t², তাহলে দেখো এইখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে একটা কাজ করে দেই। দেখো এটা হাতে ক্যালকুলেশন একটু কঠিন, এখানে +1 করো, আবার 2t², দেখো এখান থেকে আমরা 2t² প্লাস t² প্লাস 1 এটা করে দিলাম। কেন করলাম, দেখো উভয় পাশে আমরা কি করছি, উভয় পাশে ভাইয়া উভয় পাশে +1, এখানেও +1 করে দিছি, উভয় পাশে +1 এখানেও +1 করে দিছি। কেন, সূত্র গঠন করব আমরা, যেহেতু হাতে ক্যালকুলেশন করতে হচ্ছে। সো এটা একটু টাফ, এটা সময় সাপেক্ষ, কিছু করার নাই। তাহলে এটা এই অবস্থায় রাখি আমরা। দেখো এইখানে আমরা কি করব, দেখো এখানে আলটিমেটলি আমরা কি করব, দেখো এখান থেকে আমরা কি করব, যে a² + 2ab + b² সূত্র হয়ে গেছে, কিন্তু a² + 2ab + b², দ্যাট মিন্স 1 + t তার উপরে হোল স্কয়ার, এই সূত্র গঠন হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে দেখো এটা এই অবস্থায় রাখো, যে ভাইয়া 100 ডিভাইডেড বাই 9.8 প্লাস 1, 100 9.8 প্লাস 1। তাহলে চলো এখন এইখান থেকে আমরা কি করব ভাই, এখান থেকে আমরা রুট করে দাও, এখান থেকে আমরা রুট করে দিব। দেখো t ইকুয়াল টু বা t প্লাস 1, আমরা t প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার কত করব, দেখো t প্লাস 1 রুট ওভার 100, এক যোগ করলে আহামরি চেঞ্জ আসবে না। সো 9.8 এই অবস্থায় যদি আমরা রাখি, তাহলে দেখো এখন এইটাকে আমরা যদি রুট করে দেই, দেখো t ইকুয়াল টু আসবে তাহলে কত, দেখো 1 যেহেতু আছে তাহলে আহামরি কোনো চেঞ্জ আসবে না, যেহেতু উপরে আবার বর্গমূল আছে তাহলে 10 আসতেছে, আর এখানে কত 9, তার মানে 10, তার মানে 3 পয়েন্ট সামথিং, সো 3 ধরে নিলাম। তাহলে এটাকে রুট করলে কত হচ্ছে 10/3, আর এই মাইনাসটা দেখো 10/3,
আবার এখানে +1 আছে, তাহলে -1 হয়ে যাবে। তার মানে 3 3 9, তার মানে হচ্ছে 3 পয়েন্ট সামথিং আসবে -1, তার মানে 2 পয়েন্ট সামথিং উত্তর আসবে। তার মানে কি ভাই, 2 পয়েন্ট সামথিং উত্তর আসবে। তাহলে 2 পয়েন্ট সামথিং দেখো, এখন অপশনগুলোতে একটু দেখো, অপশনগুলোতে 2 পয়েন্ট সামথিং কোথায় আছে? এই যে 2, ডিরেক্ট 2 হবে না, আমাদের তো 3 পয়েন্ট সামথিং থেকে 1 বাদ যাবে, তার মানে 2 পয়েন্ট সামথিং আসবে। 3 পয়েন্ট সামথিং হবে না, 3 পয়েন্ট সামথিং হবে না, 2 পয়েন্ট সামথিং একটা অপশনে আছে, বি নাম্বারটা। দেখছো, এই প্রশ্নটা না একটু কঠিন। এই ধরনের প্রশ্ন একটু দেরিতে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে, তুমি যতই পারো না কেন। দেখো, এটা হাতে ক্যালকুলেশন সো টাফ, হাতে ক্যালকুলেশন সো টাফ। আমরা কিন্তু ধরে ধরে নিয়ে অ্যাপ্রক্সিমেটলি করে আলটিমেটলি অ্যান্সারটা আনলাম। বুঝতে পারছো সবাই? এটা কিন্তু একটু কঠিন, এটা কিন্তু ভাইয়া একটু কঠিন, এটা একটু কঠিন। এখন কঠিন সহজ সবকিছুই প্র্যাকটিস করতে হবে। কারণ কি, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তুমি যত কঠিন ভাবে তোমাকে নিজেকে প্রস্তুত করবা, তোমার পরীক্ষার হলের প্রশ্নগুলো তত সহজ মনে হবে। আর তুমি জাস্ট খালি বাসা বাসা সহজ সহজ জিনিসগুলো দেখে গেলা, তাহলে তোমার কাছে কঠিন প্রশ্ন কঠিনই থেকে যাবে। বুঝতে পারছো? তখন তুমি সেগুলোর উত্তর করতে পারবা না। নেক্সটে আসো, দেখো নেক্সটে কি বলছে যে ভাই, একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে 5 ফুট পার সেকেন্ড স্কয়ার সমতরণে থাকলে 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? তাহলে 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে তোমার কাছে এটা বের করতে বলছে। 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? ওকে, 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? তাহলে দেখো খুবই সহজ। এটা কি কি দেওয়া আছে ভাই? কি কি দেওয়া আছে? একটা স্থির বস্তু, দ্যাট মিন্স ইউ এর মান 0, আবার এত সমতরণে, তার মানে এর মান দেওয়া আছে। ওকে, তারপরে 5 সেকেন্ড পর টির মান দেওয়া আছে, ওই বস্তুর বেগ কত হবে, দ্যাট মিন্স শেষ বেগের মান বের করতে বলছে। তাহলে দেখো, তুমি যদি কোনো প্রশ্ন সূত্রে ভুলে যাও না, তুমি এরকম বক্স করে আলটিমেটলি দেখো, এখানে ইউ স্থির 0, তারপরে হচ্ছে এ মান দেওয়া আছে, তারপরে ভি এর মান তোমার কাছে যাচ্ছে, আর টি দেওয়া আছে। তাহলে দেখো, এখন এইগুলা মিলায় কোন সূত্রটা আমরা হবে সেই সূত্রটা নিব। তাহলে আমরা সবাই জানি যে শেষ বেগের সূত্র যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে দেখো, ভি এর মান ইউ, ইউ এর মান কত? 0, এর মান কত ভাই? এর মান হচ্ছে 5 ইন্টু কত সেকেন্ড? 5 সেকেন্ড, তার মানে 5 5 25। দেখছো, খুব সহজ, আমাদের 25 ফুট পার সেকেন্ড। দেখো, আমরা কিন্তু এখানে ফুট পার সেকেন্ড স্কোয়ার ছিল, একক চেঞ্জ করি নাই, কারণ অপশন ফুটে আছে, সেই জন্য আমরা একক কনভার্সন করি নাই। সো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে অপশন দেখে, সিদ্ধান্ত নিতে হবে অপশন দেখে যে ভাই অপশনে কি কি আছে, অপশনে কি কি আছে। ওকে, আচ্ছা নেক্সটে আসো। দেখো, এই প্রশ্নটা দেখছো কত ইউনিভার্সিটিতে আসছে, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কোনো একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইনক্লুডিং ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদের হুবহুব কমন চলে আসতে পারে, হুবহুব কমন চলে আসতে পারে। দেখো কি বলছে যে ভাইয়া 32 ফুট পার সেকেন্ড আদিবেগে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, তাহলে এর ভ্রমণকাল কত হবে? দেখো, এটা প্রাসের ক্ষেত্রে, প্রাসের ক্ষেত্রে ডিরেক্ট সূত্র ভাইয়া, প্রাসের ক্ষেত্রে ডিরেক্ট সূত্র ভ্রমণকাল। দেখো, আমি তোমাদেরকে একটু আমাদের জয়কুলি বই থেকে একটু দেখাইনি। দেখো, প্রাসের সকল সূত্র কিন্তু আমরা খুব সুন্দর মতো, দেখো এই যে প্রাসের সকল সূত্র এখানে খুব সুন্দর মতো তোমাদেরকে সাজাই দিছি, খুব সুন্দর মতো সাজাই দিছি। দেখো, এই দেখো প্রাসের কনসেপ্টটা একটু তোমাদেরকে দেখাইনি। দেখো, যে কোনো বস্তু ইউ আদিবেগে আলফা কোণে নিক্ষিপ্ত করা হলে সর্বোচ্চ উচ্চতার সূত্র, আনুভূমিক দূরত্বের সূত্র, উলম্ব দূরত্বের সূত্র, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়, আবার হচ্ছে ভ্রমণকাল, বিচরণকাল, উড্ডয়নকাল, এগুলো একই জিনিস। তাহলে কত সূত্র হবে? 2u sin alpha ডিভাইডেড বাই জি। দেখছো, দেখছো, যার সূত্র, যার সূত্র তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে চলো, তাহলে আমরা সূত্র কি শিখলাম ভাইয়া? যে টি ইকুয়াল টু, যে ভাইয়া টি ইকুয়াল টু 2u সাইন আলফা বা 2v নট সাইন আলফা, একই কথা, ডিভাইডেড বাই জি। তাহলে দেখো, 2u এর মান হচ্ছে 32, সাইন আলফা সাইন থিটা সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, জি এর মান যেহেতু এইখানে ভাইয়া ফুট পার সেকেন্ড আছে, তার মানে জি এর মান ফুটে নিতে হবে, তার মানে 32। তাহলে 32 গেল, 2 2 গেল, তাহলে পর্যায় আমাদের কত? ভ্রমণকাল কত হবে ভাই? 1 সেকেন্ড। কত হবে? 1 সেকেন্ড। যার সূত্র দেখো, আমরা কিন্তু বই থেকে সূত্রটা খুব সুন্দরভাবে দেখে আসছি। দেখো, এই সূত্রগুলো না আমাদের বইয়ে খুব সুন্দর মতো সিকোয়েন্সলি তোমাদের দেওয়া আছে, খুব সুন্দর মতো সিকোয়েন্সলি তোমাদের দেওয়া আছে। ওকে, আচ্ছা তাহলে চলো, আমাদের উত্তরটা কোনটা ভাই? 1 সেকেন্ড। উত্তরটা কোনটা? 1 সেকেন্ড। ওকে, আচ্ছা নেক্সটে চলো, নেক্সটে যাই আমরা। দেখো নেক্সটে যে ভাইয়া, যদি একটি কণা ভি বেগে নিক্ষিপ্ত হয় এবং এর আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 4 গুণ হয়, তাহলে প্রেক্ষেপণ কোণ কত ছিল? দেখো, এটা একদম ডিরেক্ট একটা সূত্র। দেখো, আমরা কি জানি যে ভাইয়া tan আলফা ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই r। দেখো, আমাদের সর্বোচ্চ উচ্চতা, এই এইচটা কি ভাই? সর্বোচ্চ উচ্চতা, এই এইচটা কি? সর্বোচ্চ উচ্চতা, আর এই আরটা কি? আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা। তাহলে সর্বোচ্চ উচ্চতা এবং পাল্লার সাথে একটা স্পেশাল সূত্র আছে।
সর্বোচ্চ উচ্চতা এবং পাল্লার সাথে একটা স্পেশাল সূত্র আছে, এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে ভাই, এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। দেখো তাহলে আমরা আলটিমেটলি ট্যান আলফা, এখানে তোমাকে আলফার মানি বের করতে বলছে, তাহলে রাখো। তাহলে দেখো আমাদের কি বলছে যে ভাই ভি বেগে নিক্ষিপ্ত হলে এবং আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 4 গুণ, তাহলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ, তার মানে দেখো সর্বোচ্চ উচ্চতা h, তাহলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার, তার মানে 4h, তাহলে দেখো 4h কাটা, তার মানে আলফা ইকুয়াল টু tan ইনভার্স 1, তাহলে tan কত ডিগ্রির মান 1 ভাই, tan 45 ডিগ্রির মান 1, দ্যাট মিন্স আমাদের কি বি নাম্বারটা রাইট আনসার, বুঝছো? আমাদের বি নাম্বারটা রাইট আনসার। সো এই সূত্রটা ভাইয়া মারাত্মক ইম্পর্টেন্ট, মনে রাখবে। আনুভূমিক পাল্লার সাথে সর্বোচ্চ উচ্চতার সম্পর্ক, আনুভূমিক পাল্লার সাথে সর্বোচ্চ উচ্চতার সম্পর্ক কি? সর্বোচ্চ উচ্চতার সম্পর্ক হচ্ছে tan আলফা ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই r। নেক্সটে যদি যাই আমরা, দেখো এই যে সেম পিল একই সূত্র, দেখছো এটা ঢাকা ইউনিভার্সিটিতেও রিসেন্ট সালে আসছিল যে ভাইয়া 22-23-এ আসছিল। তাহলে দেখো এখানে কি বলছে যে ভাই যদি এইচ সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক পাল্লা আর হয়, তবে কোনো একটা বস্তুকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে আমাদের কোনটি সঠিক? দেখো আমাদের এখানে আনুভূমিক পাল্লার এইচ এর সূত্র কি? tan আলফা ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই r, দ্যাট মিন্স আমরা tan আলফা tan 30, তাহলে tan 30 বসাই দাও, কোণের মান দেওয়াই আছে, আর এখানে 4h ডিভাইডেড বাই r। এখন দেখো আমাদেরকে এই ফরমেশন সাজাইতে হবে, তাহলে tan 30 এর মান কত? 1/√3 ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই r। তাহলে তোমাকে এই যে r এর মান বের করতে বলছে, অপশনগুলোতে খেয়াল করো r এর মান, দ্যাট মিন্স r গুণ করে দাও, r ইকুয়াল টু 4√3h, 4√3h কোথায় আছে ভাইয়া? 4√3h কোথায় আছে? এই যে সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। বুঝতে পেরেছেন? দেখছেন এই প্রশ্ন, এই সূত্রটা কত মারাত্মক গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্ট সালে আসছিল। সো খুব সহজ একটা সূত্র, জাস্ট খালি তোমাকে মনে রাখতে হবে। তারপরে আসো নিচের প্রশ্নটাতে, পরের প্রশ্নটাতে আমরা যাই। দেখো আমরা পরের প্রশ্নটাতে যাই ভাই, পরের প্রশ্নটা একদম মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল, এটা আমরা একটা জয়কুলির স্পেশাল শর্টকাট দিয়ে খুব দ্রুত সমাধান করতে পারবো। দেখো কি বলছে যে ভাই একটা বুলেট কোন দেয়ালের মধ্যে 2 ইঞ্চি ঢোকার পর উহার বেগ অর্ধেক হারায়, বুলেটটি দেয়ালের মধ্যে আরো কতটুকু ঢুকবে? দেখো কোন প্রশ্নে যদি তুমি দেখো যে ভাই এতটুকু ঢোকার পর 1/n অংশ হারাই গেছে, দেখো যদি আমরা শর্টকাটটা একটু দেখি যে ভাইয়া আমাদের এস দূরত্ব ঢোকার পর বেগ 1/n হারালে আর কতটুকু ঢুকবে, তার মানে এস ড্যাশ যদি বের করতে বলে তখন এস n-1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2n-1, এই সূত্রটা তোমাকে জাস্ট বসাই দিতে হবে, তাহলে চলো মান বসাই দাও। দেখো এস ড্যাশ কতটুকু ঢুকবে সেটা বের করবো। এস কত ইঞ্চি ঢুকছিল ভাই? আমাদের 2 ইঞ্চি। দেখো অপশন কি সবগুলো ইঞ্চিতে আছে, তাহলে মিটারে নেওয়ার দরকার নাই, তাহলে 2। তাহলে কত বেগ হারাইছে? অর্ধেক মানে কত রে বাবা? 1/2, দ্যাট মিন্স 1/n, n এর মান কত? n এর মান হচ্ছে 2। তাহলে দেখো এখানে আমাদের 2 - 1 তার উপরে হোল স্কয়ার ইন্টু 2 ইন্টু n, n এর মান কত ভাই? n এর মান হচ্ছে 2 - 1, তাহলে এখানে কত আছে? দেখো 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়, তার মানে 2 ডিভাইডেড বাই 2 দুগুণ 4, 4 - 1 তার মানে 3, তার মানে 2 ডিভাইডেড বাই 3। 2 ডিভাইডেড বাই 3 কোথায় আছে? এই তো বি নাম্বারটা, বুঝছেন? 2 ডিভাইডেড বাই 3 বি নাম্বারটা রাইট आंसर। তাহলে নেক্সটে যাই। নেক্সটে দেখেন, নেক্সটে খুব সহজ একটা প্রশ্ন যে ভূমি হতে ইউ আদিবেগে একটি বস্তু উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? ভাই সর্বাধিক উচ্চতায় সূত্র কি? ডিরেক্ট দেখো যদি খারাপভাবে উলম্বভাবে নিক্ষেপ করে, খারাপভাবে, তাহলে সাইন 90 ডিগ্রি, দ্যাট মিন্স 1, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারবো যে ভাইয়া ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। ইউ স্কয়ার ডিরেক্ট সূত্র ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, তাহলে ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g কোথায়? বি নাম্বারটা রাইট आंसर। বুঝতে পেরেছেন? বি নাম্বারটা রাইট आंसर। তাহলে চলেন নেক্সটে যাই আমরা। নেক্সটে দেখেন আমাদের 100 মিটার উঁচু পাহাড় থেকে একটি পাথর ছিঁড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে? দেখো ওই সেম টাইপের সেম ক্যাটাগরির প্রশ্ন। দেখো আমাদের কি দেওয়া আছে আমরা একটু দেখি যে ভাইয়া 100 মিটার উঁচু পাহাড়, কি বলা আছে? 100 মিটার উঁচু পাহাড় থেকে একটি পাথরকে ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে? তার মানে আমাদের কি দেওয়া আছে আমরা সেটা দেখে অ্যাপ্রোচ নিব, জাস্ট খালি অ্যাপ্রোচ নিব আমরা, তাহলে দেখো এখান থেকে আমাদের এইচ এর মান দেওয়া আছে, সো আমরা যদি একটু দেখি তাহলে দেখো এইচ এর মান দেওয়া আছে, কত সময় লাগবে? টি এর মান তোমাকে বের করতে বলছে। দেখো এটাও কিন্তু একটু ক্যালকুলেশন বড় হবে, কারণ টি যেহেতু আছে, একটু আগে হাজি দানেশের একটা প্রশ্ন সমাধান করছিলাম,
তাহলে দেখো আমরা এইখানে তাহলে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিতে পারবো যে ভাই আমাদের এইচ ইকুয়াল টু ইউটি, এইচ সাউন্ড চলে গেছে, সাউন্ড এখন হয়তো ঠিকঠাক আছে, একটু আমাকে বলো দেখি, আমি একটু চেক করে নেই। হ্যাঁ সাউন্ড একটু ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল, সমস্যা নাই সমস্যা নাই। ওকে, এই তো এখন ঠিকঠাক আই গেস আছে, আমি চেক করে নিছি, এখন সবকিছু ঠিকঠাক আছে। দেখো আমরা নর্মালি নেক্সট যে যখন ক্লাসে ঢুকবো তখন দেখো আমরা এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা ইনক্লুড করে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব, ঠিক আছে। আমরা আজকে সমতলে বস্তুকণার গতি, যেহেতু এটা ফিজিক্স এবং ম্যাথ দুইটার সাথেই ছিল, কারণ আমাদের এই পোর্শনটা আমাদের ফিজিক্সের গতিবিদ্যা চ্যাপ্টারেও আছে, একই জিনিস, প্রাস, নিক্ষিপ্ত বস্তু, পরন্ত বস্তু, একই ধরনের প্রশ্ন হয়। ওকে, আমরা যে প্রশ্নগুলো উচ্চতর গণিত থেকে সমাধান করছি, এই প্রশ্নগুলো সেম মানে পদার্থবিজ্ঞান থেকেও আসতে পারে, দুইটা একই রকম, দুইটা একই আলটিমেটলি কনসেপ্ট, প্রাস, নিক্ষিপ্ত বস্তু, পরন্ত বস্তু। তো সেখান থেকে আমরা খুব সুন্দরভাবে A to Z বেসিক যত ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সবকিছু কিন্তু দেখে ফেলছি। সো আমাদের নেক্সট আরো একটা ক্লাস আছে, এই জন্য আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করতে পারতেছি না। আমরা যখন নেক্সট ক্লাসে ঢুকবো তখন আলটিমেটলি সেদিন যে চ্যাপ্টারগুলো থাকবে তার পাশাপাশি আমরা মহাকর্ষ অভিকর্ষটাও খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবো। ওকে, বুঝতে পারছো ভাইয়ারা? সো তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।